বলছি আপনাদের আমরা আগেই বলেছিলাম যে ডাক্তার সোরেন তাকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আবগারি পুলিশ পিটিয়ে মেরেছে এর নিন্দা করার কোনো ভাষা নেই। এবং ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে রাজ্য স্তরেও আমাদের রাজ্য সভাপতি আমরা একাধিকবার অভিযোগ করেছি, বলেছি, তার পরিবার থেকেও অভিযোগ করেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই আদিবাসী বিরোধী সরকার যাতে আদিবাসী সমাজ এবং রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি কোনো আন্দোলন করতে না পারে বিচারের জন্য, সেজন্য প্রথম থেকে বাধা দান করছে। আমাদের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস সহ 7 জনকে সারারাত্রি ডিটেন করে পরের দিন নারায়ণগড় থানা থেকে পার্সোনাল বন্ডে রিলিজ করা হয়। পরে 6 ঘন্টা আমরা বন্ধ রেখেছিলাম। সেদিন আরও 13 জনকে জেলা সভাপতি সহ 107 ধারায় খড়গপুর কোর্ট থেকে কার্যত সারা রাত্রি থাকার পরে দুপুরবেলা তারা লয়ার দিয়ে জামিন পান। আমরা আজকে পশ্চিম মেদিনীপুর এবং ঘাটাল সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টি এবং যুব মোর্চা, এসটি মোর্চার সব নেতাদের নিয়ে মিটিং করেছিলাম। আমাদের প্রায় 50 জন নেতৃত্ব এখানে উপস্থিত ছিল, যারা এই জেলা থেকে রাজ্যেও প্রতিনিধিত্ব করেন। সমীর দাস, তুষার মুখার্জি তারাও ছিলেন, বিধায়ক শীতল কাপাট ছিলেন। আমরা 2টো কর্মসূচি ঘোষণা করছি। একটা কর্মসূচি আগামী 3 তারিখে ডেবরা বিধানসভা ভারতীয় জনতা পার্টির ডাকে পিংলা বিধানসভা ভারতীয় জনতা পার্টির সহযোগিতায় ডেবরা থানার সামনে একটা বিক্ষোভ অবস্থান হবে 3 ঘন্টার। যেহেতু করম পুজো আছে সেহেতু বিকালের দিকে এই কর্মসূচিটা নেওয়া হয়েছে। ডাক্তার সোরেনের এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং জেলা সভাপতি সহ ভারতীয় জনতা পার্টির পদাধিকারীদের উপরে দুবার অগণতান্ত্রিকভাবে বাধা দেওয়ার জন্য বা আক্রমণ করার জন্য 3টে থেকে 6টা 3 ঘন্টা শান্তিপূর্ণভাবে থানা থেকে বেশ খানিকটা দূরে থানার সম্মুখস্থ কোনো জায়গায় আমাদের এখানে 2000 কর্মী এই অবস্থান ধর্নায় অংশগ্রহণ করবে। এই কর্মসূচির প্রমুখ করা হয়েছে রাজ্য কমিটির সদস্য রতন দত্তকে, সহপ্রমুখ করা হয়েছে রাজ্য মহিলা মোর্চার অন্যতম নেত্রী, আমাদের প্রাক্তন সভানেত্রী অন্তরা ভট্টাচার্য মহোদয়কে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যুব মোর্চা এবং এসটি মোর্চার ব্যানারে 9 তারিখে এসপি অফিস অভিযান হবে পশ্চিম মেদিনীপুরে। আমরা মনে করি এই ঘটনার পিছনে এই পশ্চিম মেদিনীপুর জেলার এসপির প্রত্যক্ষ হাত রয়েছে এবং তিনি কলকাতার নির্দেশে এটা করেছেন। তাই এসপিকে জবাব দিতে হবে। তাই 9 তারিখে আমরা এই 2টো জেলার ভারতীয় জনতা পার্টির মূল সংগঠনের সহযোগিতায় সমিত মণ্ডল মহোদয় কলকাতায় কাজে গেছিলেন, তিনি তার প্রতিনিধি পাঠিয়েছিলেন। পুরনো জেলা কমিটির যারা জিএস ভাইস প্রেসিডেন্ট ছিলেন তারা প্রত্যেকে এখানে উপস্থিত ছিলেন। আর তুষারদাকে আমরা এই প্রোগ্রামের সমন্বয় করেছি, 2টো জেলাকে সমন্বয়ের কাজ তিনি করবেন। আর যুব মোর্চা আশীর্বাদ ভৌমিক এই প্রোগ্রামের অফিসিয়ালি সূচনা ইত্যাদি দেবেন এবং আমরা কালকেই এসপি অফিসে সূচনা দিচ্ছি। আশা করি এসপি অফিস গণতান্ত্রিক বিধিবিধান মেনে অনুমতি দেবেন, সহযোগিতা করবেন, এটাও শান্তিপূর্ণ হবে। আমাদের লক্ষ্য অন্তত 10,000 আমাদের কর্মী সমর্থক জমায়েত হবেন, আমি নিজেও থাকব, অন্যরাও থাকবেন এবং আমরা মূল জমায়েত এলআইসি মোড়ে করব। সেখান থেকে আমাদের বক্তব্য দাবি আমরা রাখব এবং একটা প্রতিনিধি দল পুলিশের সঙ্গে কথা বলে তারা যেমন অ্যালাউ করবে তারা এসপির কাছে ডেপুটেশন দিতে চান, এইটা আমরা আগামীকালই যুব মোর্চার পক্ষ থেকে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করব। এবং যদি পুলিশ অনুমতি না দেয় বুধ বৃহস্পতিবারের মধ্যে আমরা আদালত থেকে অনুমতি নিয়ে বা আদালতের দ্বারস্থ হব, অনুমতি দিবেন কিনা আদালতের বিষয়। আমরা কিন্তু কর্মসূচি 9 তারিখে করব এবং কোনোভাবে পুলিশের চমকানি ধমকানি ভয় ভীতি যে কালচার এখানে চলছে, বালিচোর এবং পুলিশ মিলিতভাবে পুরো পশ্চিম মেদিনীপুর জেলায় সংবাদ মাধ্যমও ঠিকমতো কাজ করতে পারছে না। আপনারাও অনেকে প্রেসারে আছেন জানি, কারণ ডাক্তার সোরেনের ইস্যুতে মূল স্ট্রিম মিডিয়া বলুন
পোর্টাল বলুন, ইউটিউবার বলুন, আপনাদের যে সোচ্চার হওয়া উচিত ছিল ঠিকমতো হননি। এটা আমার জ্ঞান দিচ্ছি না, এটা আমার নিজের অবজারভেশন, পর্যবেক্ষণ হিসেবে আমি বলছি। তাই এখানে সুনীল পাটোয়ারি থেকে সৌরভ রায় থেকে যেভাবে বালি মাফিয়া বালি চুরি হচ্ছে, তার টাকা ভাইপোর কাছে পৌঁছে যাচ্ছে, ঝাড়খণ্ড থেকে হাজার হাজার গরুকে পাচার করা হচ্ছে এই রাস্তা দিয়ে, উলবেড়িয়া হয়ে বাংলাদেশে পাঠানো হচ্ছে। তাই এই করিডোরে বিরাট অর্থনৈতিক একটা বিষয় রয়েছে, যার সঙ্গে পুলিশ এবং তোলাবাজ ভাইপোর টিম কাজ করছে। তাই আমরা ধরে নিচ্ছি পুলিশ হয়তো অনুমতি দেবে না, আমরা কোর্টের দ্বারস্থ হব এবং তন্ময় দাস সহ বিজেপি প্রথম সারির কার্যকর্তাদের উপরে পুলিশি আক্রমণ, ডাক্তার সোরেনকে পিটিয়ে মেরে ফেলায় অভিযুক্ত পুলিশদের গ্রেপ্তারের দাবিতে 9 তারিখে পশ্চিম মেদিনীপুর এসপি অফিস অভিযান সফল করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। আজকে কি রেজাল্ট হলো, কতগুলো আসন? সোনাচূড়া কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে পরিচালক মণ্ডলী মোট 12টি আসন ছিল। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 12টি আসনে নমিনেশন করেছিলাম। অপরদিকে তৃণমূল কংগ্রেসও 12টি আসনে করেছিল, বামফ্রন্টরা 2টি আসন করেছিল। আজকের আমরা ভারতীয় জনতা পার্টি 12-0-তে জয়লাভ করেছি। এই জয়লাভটা নন্দীগ্রামের মানুষের জয়লাভ, এই জয়লাভ বিজেপির জয়লাভ, শুভেন্দু অধিকার জয়লাভ। আরেকটি কথা তার সঙ্গে বলে রাখি, 27শে আগস্ট গড়চক্রটা সমবায় সমিতি, ওখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। মাইনরিটি ভোটার সংখ্যাটা অনেক বেশি ছিল, যেন তৃণমূল ভেবেছিল গোটা পশ্চিমবাংলা তারা জয়লাভ করে নিচ্ছে। আমরা বলেছিলাম নন্দীগ্রামে মাটি বিজেপির মাটি, শুভেন্দু অধিকারীর মাটি, এখানে কোনোদিন কোনো জায়গাতে তৃণমূল কংগ্রেস কেশাগ্রহ স্পর্শ করতে পারবে। এই কারণে 12-0-তে তৃণমূল কংগ্রেস হেরেছে। সব জায়গায় হারাবো, বিধানসভাতে রেকর্ড ভোটের ব্যবধানে হারাবো। সমবায় সমিতি নির্বাচন তৃণমূল কংগ্রেসে সব নেতাদের পাহারা দেওয়ার জন্য রাজ্যের যত পুলিশ ছিল, যেখানে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসে নেতাদের পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছে, যাতে করে বিজেপিকে না ভোট দিতে দেওয়া হয়। নজিরবিহীন আপনারা দেখেছেন, এত পুলিশ একটা সমবায় সমিতি নির্বাচনে নজিরবিহীন পুলিশ ব্যবস্থা করেছে, শুধু কেবলমাত্র এখানকার তৃণমূল কংগ্রেসকে তারা সেফগার্ড দেওয়ার জন্য এই সমস্ত পুলিশের ব্যবস্থা। বেশ কয়েক মাস পরেই হচ্ছে বিধানসভা নির্বাচন, এবং এই সেই সোনাচূড়া যেখান থেকে 2007 আন্দোলনটা প্রায় এখান থেকে দানা বাঁধতে শুরু করেছিল। কি মনে করছেন এই যে আজকের ফলাফল বিধানসভার ক্ষেত্রে কতটা এগিয়ে যাবে? দেখুন, সোনাচূড়া মাটি আন্দোলনের মাটি, বিজেপির মাটি, সেটা লোকসভা নির্বাচনে, গত লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচনে সোনাচূড়া থেকে আমরা প্রচুর ভোট পেয়েছিলাম ভারতীয় জনতা পার্টি। আবার আগামী 26 সালে যে বিধানসভা নির্বাচন আছে, সবচেয়ে সোনাচূড়া থেকে আমরা ভারতীয় জনতা পার্টি সবচেয়ে বেশি লিড পাবো।
আমরা ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছি। শুভেন্দু অধিকারী তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই ভোটে বিজেপি জিতবে, কিন্তু এত পরিমাণে পুলিশ দেওয়া হয়েছিল, তৃণমূল বলছিল যে এই ভোটটা বিজেপি জিততে চাইছে। দেখুন, নজিরবিহীন পুলিশ দিয়েছে। এখানে তৃণমূল কংগ্রেসের নেতাদের সেফগার্ড দেওয়ার জন্য রাজ্যের যত পুলিশ ছিল এখানে কেবলমাত্র তৃণমূল কংগ্রেস নেতাদের পাহারা দেওয়ার জন্য পুলিশ এসছে এখানে, যাতে ভারতীয় জনতা পার্টি ভোটারকে নানাভাবে পুলিশি অত্যাচার করে যাতে ভোট না দিতে পারে তার জন্য ব্যবস্থা করার জন্য। এই যে বিপুল জয়, এটার প্রভাব এটা এই সোনাচুরা মানুষের জয়, নন্দিকা মানুষের জয়। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী শুধু আপনি যে কথা বললেন যে নির্বাচনের প্রাক মুহূর্তে, নির্বাচন তো প্রত্যেক বছর আসে, কখনো পঞ্চায়েত নির্বাচন, কখনো বিধানসভা নির্বাচন, তো কখনো লোকসভা নির্বাচন। তো এমনটা নয় যে নির্বাচন বলেই মাননীয় প্রধানমন্ত্রী এসছেন। প্রত্যেক বছর মাননীয় প্রধানমন্ত্রী বেশ কয়েকবার এই বাংলায় আসেন, কখনো বিভিন্ন প্রকল্পের সূচনা করবার জন্য, কখনো বিশেষ অনুষ্ঠানগুলোতে বাঙালিকে শুভেচ্ছা দেওয়ার জন্য। আবার আমরা দেখেছি যে অপারেশন সিন্দুরের পরে আমরা একাধিক সভা করতে মাননীয় প্রধানমন্ত্রীকে দেখেছি এবং একাধিক প্রকল্পের উদ্বোধন সেই সমস্ত সভামঞ্চ থেকে করতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দেখেছি। এমনকি আপনাকে মনে করিয়ে দিতে চাই যে গত 2024 সালে যখন সমগ্র ভারতবর্ষ জুড়ে বন্দে ভারতের উদ্বোধন হচ্ছিল, বন্দে ভারতের ট্রেনগুলোর উদ্বোধন হচ্ছিল, সেই সময় পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে উদ্বোধন হবার কথা ছিল এবং মাননীয় প্রধানমন্ত্রীর শিডিউল প্রোগ্রাম ছিল। অত্যন্ত দুঃখের বিষয় যে সেই দিনই মাননীয় প্রধানমন্ত্রীর মাতৃবিয়োগ ঘটে, কিন্তু নিজের লক্ষ্যে অবিচল থেকে, বাংলার প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকে, ভারতের সাধারণ মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকে মাননীয় প্রধানমন্ত্রী শত বাধা বিঘ্ন থাকা সত্ত্বেও তিনি সেই প্রোগ্রামে সম্বোধিত করেন এবং বন্দে ভারত এক্সপ্রেসের যে উদ্বোধন, সেই উদ্বোধন তিনি করেন। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিজের মাতৃবিয়োগের থেকেও দেশের প্রতি তার দায়িত্ব, বাংলার প্রতি তার ভালোবাসা সবার আগে। সেটা আমরা দেখলাম সাম্প্রতিককালে স্পেশাল ইন্টেন্সিভ যে রিভিশন এবং নির্বাচন কমিশনের ভূমিকা, পশ্চিমবঙ্গে যে সমস্ত নির্বাচন আধিকারিক যারা রয়েছেন তাদের ভূমিকা প্রশ্নের মুখে আসছে। ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী একাধিকবার মন্তব্য করছেন নির্বাচন প্রসঙ্গে এবং স্পেশালি এই যে নিবিড় সমীক্ষা প্রসঙ্গে। তিনি বলছেন যে রীতিমতো এসআইআর এর জুজু দেখানো হচ্ছে শাসক দলের তরফ থেকে। কিভাবে দেখছেন, কি বলবেন? দেখুন, এই এসআইআর কোনো প্রথম যে এবছর হচ্ছে এমনটা বিষয় নয়, এর আগেও 2002 সালে হয়েছে এবং 2002 সালের পরে 2004 সালের যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচন কিন্তু 2002 সালের যে এসআইআর হয় তার ভিত্তিতে হয় এবং সারা প্রত্যেক বছর বিভিন্ন নির্বাচনের প্রাক মুহূর্তে কিন্তু এই যে নির্বাচনের যে আগের যে একটা নির্বাচন কমিশনের কাজ, ইলেকশন কমিশনের কাজ, যে ভোটার তালিকা সংশোধন, সেই সংশোধনের কাজ কিন্তু হয়ে থাকে এবং ঠিক একইভাবে সেই রুটিন কাজই হচ্ছে, এসআইআর আবার হচ্ছে এবং হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই জন্যই কিন্তু আমার মনে হয় যে একদিকে যেমন আপনারা জানেন যে অবৈধ অনুপ্রবেশ একটা সমস্যা, বাংলার একটা জ্বলন্ত সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্য এবং বাংলায় যে নির্বাচন প্রক্রিয়া সেটাকে একেবারে স্বাভাবিকভাবে করবার জন্য আমার মনে হয় এসআইআর এর বিশেষ প্রয়োজন এই বাংলায় রয়েছে। দরজাটা বন্ধ করে দাও না। নিশিতা, আপনি কনিষ্ঠতম মন্ত্রী হিসেবে কেন্দ্রীয় মন্ত্রিত্বে প্রতিনিধিত্ব করেছেন। আমি সেখান থেকে বলবো, এমএসও ছিলেন দীর্ঘদিন এমএইচিতে। আমি বলবো যে সেখান থেকে দাঁড়িয়ে একটা প্রসঙ্গ উঠে আসছে বারংবার এবং বারংবার দেখা যাচ্ছে হামলার মুখে পড়তে হচ্ছে আপনাকে। সেটা আপনার কুচবিহার হোক, পশ্চিমবঙ্গের কথা যখনই আসে এই হামলা এবং পশ্চিমবঙ্গের রাজনীতি কোথাও গিয়ে কি একটা সমার্থক শব্দের জায়গা নিয়েছে? দেখুন, পশ্চিমবঙ্গে যখন আপনারা দেখছেন যে এখানকার
ডাক্তাররা সুরক্ষিত নেই, আরজি করের মতন ঘটনা ঘটে গেছে, শিক্ষকরা নিগৃহীত হচ্ছে, পুলিশদের কি অকথ্য ভাষায় তৃণমূল কংগ্রেসের নেতা এই অনুব্রত মণ্ডলের মতন লোকেরা তারা কি অশ্রাব্য গালিগালাজ করছে তাদের মায়েদের সম্ভ্রম নিয়ে, তার স্ত্রীর সম্ভ্রম নিয়ে, সেটা আপনারা দেখেছেন। এই শিক্ষায় যারা শিক্ষিত তাদের কাছ থেকে কি এক্সপেকটেশন করতে পারে? একদিকে আমরা দেখেছি যে সাধারণ মানুষের উপর আক্রমণ তো হচ্ছে, মহিলাদের উপর আক্রমণের ঘটনা তো রয়েছে, খুন, এক্সটর্শন, রেপ, এইসব ঘটনা তো তৃণমূলের কাছে একটা যেন দৈনন্দিন তাদের কাছে একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি তাদের এতটা দুঃসাহস হয়েছে যে তারা নির্বাচিত যারা জনপ্রতিনিধি, এমএলএ, এমপি থেকে শুরু করে যারা বিরোধী দল করছে তাদের উপর আক্রমণ করবার চেষ্টা, এমনকি সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার উপরও যে বর্বরোচিত আক্রমণ হয়েছে সেটা আপনারা দেখেছেন। এবং একের পর এক এই ধরনের ঘটনা এটা প্রমাণিত করছে যে তৃণমূল কংগ্রেস তাদের একটাই টার্গেট, বিরোধীদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দেবার জন্য। যদি তাদের প্রাণ নিয়ে নিতে হয় তাতেও তারা পিছুপা হবে না। আপনারা দেখেছেন আদালত চত্বরে আজকে মানুষ নিরাপদ নয়, হসপিটালে মানুষ নিরাপদ নয়, ডাক্তার নিরাপদ নয়, জনপ্রতিনিধিরা নিরাপদ নয়। বাংলার মানুষ নিরাপত্তা চায়, ভবিষ্যতের সুনিশ্চয়তা চায়। বাংলার মানুষ, বাংলার মায়েরা বোনেরা নিজেদের সম্ভ্রমকে রক্ষা করতে চায়। আর তার জন্যই আমি বলবো যে 2026-এর এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। মানুষ একের পর এক ঘটে যাওয়া ঘটনা থেকে অনেক শিক্ষা নিয়েছে এবং একটা নির্দিষ্ট সিদ্ধান্ত কিন্তু প্রত্যেকে গ্রহণ করেছে। ধর্ষণের প্রশ্ন যখন এলো, খুনের প্রশ্ন এলো, আমি বলবো একদম প্রকাশ্য রাস্তায় তার বাবা দাদার সামনে একজন বিজেপির মানে সক্রিয় কর্মী তাকে খুন হতে হলো। এই কোন বাংলার চিত্র? অভয়ার মাকে রাস্তার মধ্যে যে হেনস্থার শিকার হতে হলো শহর কলকাতায়, তারা তো শুধু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। এটা কোন বাংলার চিত্র? দেখুন, যে অভয়া নিয়ে সারা দেশ জুড়ে তোলপাড় হয়েছে, যে অভয়ার মৃত্যুর পর সমগ্র বাংলার মায়েরা বোনেরা তারা রাত পাহারায়, রাতের রাস্তায় তারা মোমবাতি হাতে তারা রাস্তায় নেমেছিলেন। সেই অভয়ের মা যখন সুবিচারের দাবিতে রাস্তায় নামছে, তাকে মেরে আহত করা হচ্ছে, তার উপর লাঠিচার্জ করা হচ্ছে, এর থেকে লজ্জার আর বোধহয় কিছু নেই। আমরা দেখলাম যে এসআইআর প্রসঙ্গে, আমি শেষ কয়েকটা প্রশ্ন করবো আপনার কাছে। এসআইআর প্রসঙ্গে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তিনি বলছেন যে গরিবের অধিকার খর্ব করে কোনোদিন সুব্যবস্থা করা যায় না। অনেক মানুষ আছেন যাদের নথিপত্র নেই, তারা কোথায় যাবেন? এসআইআর মানে রীতিমতো এসআইআর প্রসঙ্গে তার এই মন্তব্য। দেখুন, অমর্ত্য সেন তো নোবেল জয়ী, উনি অনেক সম্মানীয় ব্যক্তি, উনি অনেক বড় বড় কথা বলছেন। সত্যি সেই কথাকে আমার মনে হয় যে কতখানি গুরুত্ব দিয়ে দেখা উচিত সেটাও ভাববার বিষয়। কারণ উনি যে কথাগুলো বলছেন, উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করবার জন্য বলছেন। কেন খুশি করবার জন্য বলছেন এটা আপনার আমার কারোরই অজানা নয়। এবং ওনার বয়সও হয়ে গেছে। আমার মনে হয় যে বাংলার গরিবরা কেন গরিব চলে রয়েছে সেই সম্বন্ধে ওনার মন্তব্য করার প্রয়োজন রয়েছে। কেন 10 বছরে 6,000-এর বেশি এখান থেকে ইন্ডাস্ট্রি পশ্চিমবাংলা থেকে বাইরে চলে গেছে সেটার সম্বন্ধে মন্তব্য করা হয়েছে। সেখানে যে সমস্ত লোকেরা অন্য সংস্থান তাদের জোগাড় হতো, যারা কাজ করতেন, তাদের সম্বন্ধে বলবার প্রয়োজন রয়েছে। আমার মনে হয় সেই সম্পর্কে ওনার কোনো ইন্টারেস্ট নেই, বলবার কোনো প্রয়োজনীয়তা নেই। বিশেষ বিশেষ সময় যখন ওনাকে মাননীয়কে খুশি করবার প্রয়োজন হয় তখন এই ধরনের মন্তব্য উনি প্রকাশ করেন। 2021 সালে যে গৈরিক আকাশে যে সূর্য উত্থানের আশা বিজেপি দেখিয়েছিল, সেই আশা কি পুনর্জীবিত 26-এ করতে পারবে বিজেপি? কতটা সিরিয়াস এই মুহূর্তে বিজেপি সংগঠনের দিক থেকে? দেখুন, 2021-এর নির্বাচনের যে ফল, আমি অবশ্যই বলবো যে 2021-এর যে নির্বাচন, তার আগে যদি এসআইআর হয়ে যেত তাহলে 2021-এই আমরা ক্ষমতায় চলে আসতাম। কারণ 2021-এ এমন বহু বিধানসভা রয়েছে যেখানে আমরা 1200 ভোটে, 1500 ভোটে বা 1000 ভোটে আমরা সেখানে নির্বাচনে পরাজিত হয়েছি। কিন্তু
আজকের দিনে যদি সেই সমস্ত জায়গাগুলোতে এসআইআর হয়, তাহলে দেখা যাবে যে সেখানে শুধু মৃত ভোটারের সংখ্যা সেই সমস্ত বিধানসভায় 12,000। তাহলে নিশ্চিতভাবে যদি 2021-এর আগেই এসআইআর হতো, তাহলে আমরা আরো 60-70টা সিট আমরা কিন্তু বেশি পেতাম। তো এবার একটা বিষয় নিশ্চিত করতে চাই যে নির্বাচন কমিশন সংবিধানের একটা অংশ, এবং আমরা সংবিধানকে মান্যতা দিই। যে কোনো পার্টি হোক না কেন, কেউ সংবিধানের ঊর্ধ্বে নয়। এসআইআর কে মানতেই হবে, এবং বাংলায় এসআইআর হলে 2026-এ ভারতীয় জনতা পার্টির সরকারকে প্রতিষ্ঠা করা থেকে কেউ আটকাতে পারবে না। আমার শেষ দুটো ছোট্ট প্রশ্ন আপনার কাছে। আমরা জানি পশ্চিমবঙ্গের রাজনীতিতে মতুয়ারা একটা বড় ভূমিকা পালন করেন। সেই মতুয়াদেরকে মতুয়া কার্ড দেওয়া নিয়ে এবং তাদের নাগরিকত্ব নিয়ে বিরোধীরা একাধিক অস্ত্র শানাচ্ছেন শান্তনু ঠাকুরের বিরুদ্ধে, এবং অনেক কথা উঠে আসছে বিজেপির বিরুদ্ধেও। কি বলবেন? দেখুন, মতুয়ারা শান্তনু ঠাকুরকে তারা নিজেদের তারা একজন সম্মানীয় ব্যক্তি হিসেবে ভাবেন, তাদের গুরু হিসেবে ভাবেন, মহাগুরু হিসেবে ভাবেন। তো স্বাভাবিকভাবেই শান্তনু ঠাকুরের এটা অধিকার আছে যে তাদেরকে চিহ্নিত করবার জন্য তাদের নির্দিষ্ট আইডেন্টি কার্ড দেবার তার অধিকার রয়েছে। এবং আমি বলবো যে শান্তনু ঠাকুর একদম ঠিক কাজ করছে। এই কাজ আরো আগে থেকে করলে পরে আরো ভালো হতো। উনি যা করছেন তাকে আমি সর্বতোভাবে সমর্থন করি। আমার শেষ প্রশ্ন আপনার কাছে। তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যতবারই প্রধানমন্ত্রী এখানে আসুক, একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব আসুক, বিজেপি শূন্য ছিল, শূন্য থাকবে। দেখুন, বিজেপি কখনোই শূন্য ছিল না। বিজেপি 3 ছিল, 3 থেকে 77 হয়েছে। একসময় ভারতবর্ষের যখন পার্লামেন্টে বিজেপির 2জন মাত্র সদস্য বসতেন, তখন যারা শাসক দলে ছিলেন তারা উপহাসের ছলে বলতেন যে আরশোলা যদি পাখি হয় তাহলে আপনারাও একটা রাজনৈতিক দল। আজকে সেই দল শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষকে কেন্দ্রীয়ভাবে যেমন সরকারে রয়েছে, ঠিক পাশাপাশি একইভাবে বহু রাজ্যে, বেশিরভাগ রাজ্যেই সেই দল, সেই আদর্শ মেনে যারা চলে, তাদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এবং এই পশ্চিমবাংলায়, যে পশ্চিমবাংলা থেকে এই দলের শুরু, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে দলের প্রতিষ্ঠাতা, সেই দল পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিষ্ঠা লাভ করবে। আপনার আজকের দিনে আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, সাদা খাতায় লিখে রাখুন, ডেট আর টাইম আমি দিয়ে দেব। একদমই। অনেক ধন্যবাদ আপনাকে নিশিতা আমাদের সঙ্গে।